প্রথমে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক বিশেষ ব্যক্তিত্ব আছেন এবং পঞ্চায়েত আছেন, আমার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যারা এই নতুন একটি ইনিশিয়েটিভের পেছনে যারা অবদান রেখেছেন এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এবং আপনারা যারা এই পুরো প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করেছেন সবাইকে আমি আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাকে বলা হয়েছে কিছু সুপারিশ আরো যুক্ত করার জন্য। তো প্রথমেই যে কথাটি বলবেন আমি ভাবছিলাম সেখানে বসে যখন বক্তব্য আসছিল যে আসলে আমরা যে কাজটি করেছি এবং যেটা আগামীতে আমরা চালিয়ে যাব সেটার মধ্যে ভিন্নতা কোথায়। বাংলাদেশে অনেক এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। একটা আমি যদি গণতন্ত্র দিয়ে শুরু করি, আমরা যখন গণতন্ত্র করি একটি ভাবনা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, যে যখন আমরা নাগরিক হিসাবে আমাদের মত প্রকাশ করতে পারি বা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা বেছে নিই। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দুটি নির্বাচনের মধ্যে যে সময়টা আছে সেখানে গণতন্ত্র কতটুকু কার্যকর হচ্ছে। এবং এটা আমি নতুনভাবে কিছু বলছি না, সারা বিশ্বে অনেকেই বলে যে গণতন্ত্র এখন ব্যাকফুটে আছে, যে গণতন্ত্র চাপের মধ্যে আছে। এবং এটা চাপের মধ্যে থাকার একটা অন্যতম কারণ হচ্ছে গণতন্ত্র থেকে একটা প্রক্রিয়া হিসেবে মানুষের যে প্রত্যাশা বা মানুষের যে চাহিদা সেটা কতটুকু গণতন্ত্রের মাধ্যমে আমরা পাচ্ছি, সেটাই কিন্তু হচ্ছে গণতন্ত্রের আসল পরীক্ষা। যে মানুষের যে প্রত্যাশা, মানুষের যে চাহিদা, সেটা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি। নির্বাচন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমি নির্বাচনের আগে যেমন এই ক্ষেত্রে হয়েছে আমি অঙ্গীকার করলাম, সংগতি প্রকাশ করলাম, বললাম আপনাদের চিন্তা ভাবনাগুলো আমারও চিন্তা ভাবনা, আমি নির্বাচিত হয়ে যদি আসতে পারি এই কাজগুলি করব। কিন্তু নির্বাচনের পরবর্তী সময় সেই কথা এবং কাজের মধ্যে যদি মিল না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র সেখানে আমাদের প্রত্যাশা অনুযায়ী ডেলিভারিটা দিতে পারে। তো আমাদের এখানে যে পরীক্ষাটা সেটা হচ্ছে যে নির্বাচনের আগে আমরা অনেক কথাই বলি, অনেক অঙ্গীকারে করি, মানুষের মন জয় করার চেষ্টা করি, তবে নির্বাচনের পরবর্তী সময় আমি কতটুকু বাস্তবায়ন করতে পারব সেটাই কিন্তু গণতন্ত্রকে অর্থবহ করে তোলে। এবং তখনই একটা প্রক্রিয়া হিসাবে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা, গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা এটা অনেক মাত্রায় বেড়ে যায়। আর আমি যদি আমার কথা এবং কাজের মধ্যে মিলটা পরবর্তীতে নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু সেটা গণতন্ত্রকে আরো দুর্বল করে। সো প্রথমে এখানে যে মডেলটা আমরা করছি সেটা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষের চাহিদাগুলো আমরা কিভাবে পূরণ করব। এবং প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে খুবই সুন্দরভাবে এবং এটা আমাদের সৌভাগ্য যে ঠিক নির্বাচনের আগে আপনারা আপনাদের একেবারে তৃণমূল পর্যায় থেকে প্রান্তিক পর্যায় থেকে কথাগুলো আপনারা নিয়ে এসেছেন। এবং কাদের কথা যারা সবচেয়ে হয়তো পিছিয়ে আছে, যাদের কণ্ঠ সবচেয়ে দুর্বল, যারা নানান মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের কথাগুলো জনপ্রতিনিধিদের কাছে পৌঁছেছে। এবং আমি এইটির কাছ থেকে জানতে চাচ্ছিলাম, উনি বললেন যে 46 জন এমপি হিসাবে নির্বাচিত হয়ে গেছে যারা এই কমিটমেন্টগুলোর সাথে সম্মতি প্রকাশ করেছে। প্রথম কাজটা হবে এই ব্যক্তিদের নিয়ে সংসদে একটা ককাস গঠন করা। সংসদে কিন্তু আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ এই 46 জন এমপি যারা নির্বাচনের আগে আমাদের এই কথাগুলো বলেছেন বা অঙ্গীকার করেছেন, এখন সময় হচ্ছে সেটা বাস্তবায়ন করা। এবং একটা ককাস যখন হয়ে যায় তা দুটো পর্যায়ে কাজ করবে। একটা হচ্ছে সংসদে নীতি নির্ধারণের ক্ষেত্রে, পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে, তদারকি করার ক্ষেত্রে। আর একটা আছে ওনারা যদি ওনাদের স্ব নির্বাচনী এলাকায়, আমি নিজেকেও তার মধ্যে নিয়ে আসছি, আমরা যদি আমাদের নির্বাচনী এলাকায় এই নীতির যদি আমরা একটা প্রতিফলন ঘটাতে পারি তাহলে দেখেন বাংলাদেশের 300টা আসন, প্রায় 50টা আসনে কিন্তু আমরা বাস্তবায়নের নেতৃত্বের একটা জায়গা আমরা পাচ্ছি। তো এটা হবে আমার প্রথম সুপারিশ, যে ওনাদের এখন নিয়ে আসে। এবং সেখানে মেয়ররাও আছেন যারা হয়তো আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি, এমন একটা প্রক্রিয়া যেটার সাথে স্থানীয় সরকার জড়িত।
আমি দেখছি যেমন ছবিতে আইনমন্ত্রী আছেন। তো যারা যারা যে প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে দিয়েছেন তাদের কাছে এখন আপনারা চান যে বলেন যে এগুলোর এখন আমরা বাস্তবায়ন চাই। এটা কিন্তু খুবই জরুরি। এটা হবে আমার প্রথম সুপারিশ। দ্বিতীয় সুপারিশ বর্জ্য ব্যবস্থাপনা, যেহেতু এখানে অনেক কথা আছে, এখানে আপনারা যেটা বলছেন যে 3R থেকে 4R, আমি আরেকটা আর যুক্ত করতে চাই। প্রথম আর হচ্ছে রিফিউজ, পরিহার করা। কারণ আমি যদি প্রথমে প্লাস্টিক বা একবার ব্যবহার্য প্লাস্টিক সেটা যদি আমি পরিহার করি, তাহলে এটা রিসাইক্লিং, এটা রিইউজ, এটা রিকভারি কোনো কিছুই কিন্তু প্রয়োজন হচ্ছে। এবং এখানে আমাদের যে একটা বড় যে একটা চ্যালেঞ্জ আছে, যা আপনি যদি পরিবেশ মন্ত্রণালয়ের কথা বলেন, আমরা নীতি প্রণয়ন করতে পারি, আমরা আইন প্রণয়ন করতে পারি, আমরা অর্থ বরাদ্দ করতে পারি, তবে বাস্তবায়নের ক্ষেত্রে মানুষের সম্পৃক্ততা যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু সেই উদ্যোগগুলো যেভাবে আমরা তার কাছ থেকে সুফল এক্সপেক্ট করি সেটা কিন্তু আমরা পাবো না। সুতরাং মানুষকে আমরা কিভাবে ইনভলভ করার একটা অন্যতম উপায়, তো একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে আগে থেকেই তাদেরকে এই বিষয়টিকে চাহিদা হিসাবে তাদের মুখ থেকে দাবিটা নিয়ে আসা। একটা উদাহরণ দিই, যেমন আমাদের রাইট টু ইনফরমেশন ভারতেও আছে, বাংলাদেশেও আছে। বাংলাদেশে কয়টা আবেদন যাচ্ছে, ভারতে কয়টা যাচ্ছে? লক্ষ লক্ষ আবেদন কিন্তু ভারতে প্রতিদিন যাচ্ছে, বাংলাদেশে সেইভাবে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কয়েকটি এনজিও ভালো কাজ করেছে, এই বিষয়টাকে একটা দাবি হিসাবে নিয়ে এসেছিল, তবে তৃণমূল পর্যায়ে মানুষকে তারা সেভাবে সম্পৃক্ত করে, এটা উপর থেকে করা হয়েছে। সুতরাং উপরের উদ্যোগটা যেমন প্রয়োজন, তৃণমূল পর্যায় থেকে চাহিদাটাও কিন্তু আমাদের তুলে আনতে হবে। এবং এখানে ওই কাজটি কিন্তু হয়ে গেছে। আপনারা এটা আপনাদের চাহিদা হিসাবে, আপনাদের প্রত্যাশা হিসাবে আপনারা এটা নিয়ে এসেছেন। সুতরাং এখন আপনাদের কাজ হচ্ছে, একটা হচ্ছে বাস্তবায়ন, আরেকটা হচ্ছে বাস্তবায়নটা কার্যকরভাবে বা সঠিকভাবে হচ্ছে। এবং এখন কিন্তু আপনাদের দায়িত্বটা ভিন্ন। এতদিন ছিল আপনাদের সেই প্রত্যাশার কথা বলা, আপনাদের অধিকারের কথা বলা, আপনাদের সকলকে সংগঠিত করে এক জায়গায় বিষয়টা নিয়ে এসছে, এবং পরবর্তীতে বাস্তবায়নের ফলে আমাদের সুফলটা আমরা কতটুকু পাচ্ছি এটা করার দায়িত্ব কিন্তু আপনাদের। সুতরাং আপনাদের দায়িত্ব শুধু আপনাদের কথাগুলো সংগঠিত করে চাহিদা হিসাবে আমাদের কাছে পৌঁছে দেওয়া, সেটার ভিত্তিতে আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি, আমরা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছি, সেটাকে আমরা কতটুকু বাস্তবায়ন করব। এবং এখানে আমি মনে করি এই কাজটা যদি আমরা, এখন আপনারা স্মার্ট নগরায়নের কথা বলছেন, আপনারা দূষণের কথা বলছেন, এটা কিন্তু সারা বাংলাদেশের গভর্নেন্সের জন্য একটা মডেল হতে পারে। যে আমরা এই ক্ষেত্রে যদি এইভাবে চাহিদাগুলিকে সংগঠিত করে নিয়ে আসতে পারি, মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে কিন্তু আমার উপর একটা চাপ থাকছে। আমি একজন সংসদ সদস্য হিসাবে আমি কতটুকু আমার যে প্রতিশ্রুতি আছে সেটা অনুযায়ী আমি কাজ করি, এবং এইভাবেই কিন্তু গণতন্ত্র শক্তিশালী, যে একটা জবাবদিহিতা, একটা চেক অ্যান্ড ব্যালেন্স। আমরা বড় আকারে যখন চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলি, তখন আমরা বলি আমাদের সংসদ আছে, আমাদের স্থায়ী কমিটি আছে, আমাদের বিচার বিভাগ আছে, এবং আমাদের এক্সিকিউটিভ আছে। আসল চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু আসবে সাধারণ মানুষের কাছে, এবং সেই কণ্ঠটা আমরা যত সংগঠিত করতে পারবো সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কাজ। কারণ আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে চাহিদা অনুযায়ী আমরা যেন আমাদের সকল পরিকল্পনা আমরা সম্পূর্ণ করতে পারি। এবং এখানে লক্ষ্য করেন আমরা কাদের চাহিদার কথা বলছি, একেবারে যারা প্রান্তিক পর্যায়ে আছে, একবারে যারা সুবিধা বঞ্চিত। তো আমি যখন সরকার হিসাবে বা একটা মিনিস্ট্রি হিসাবে যখন পরিকল্পনা করব, কাদের চাহিদার আলোকে সেই পরিকল্পনা করব? যারা নানানভাবে সুযোগ সুবিধা পাচ্ছে তাদের কথা চিন্তা করে আমি পরিকল্পনা করব, নাকি আমি একেবারে তৃণমূল পর্যায়ে থেকে পরিকল্পনা করব? এবং আমি যদি সবচেয়ে বেশি যারা সুবিধা বঞ্চিত তাদের যে ঘাটতিগুলো আছে সেই বিষয়টি মাথায় রেখে যদি আমি আমার পরিকল্পনা প্রণয়ন করি, তাহলে সেই পরিকল্পনা সকলের জন্য কার্যকর হবে। আর আমি যদি শুধু একটা উপরের স্তরের বিষয়গুলো নিয়ে
কোন শিল্পে কাকে আমি কি ছাড় দেব, কি সুবিধা দেব, সেটা দিয়ে শুধু যদি আমি করি, তাদেরটাও প্রয়োজন আছে। তবে মৌলিক পরিকল্পনা কিন্তু হতে হবে একেবারে তৃণমূল পর্যায়ে। আরও একটা বিষয় বলি, যেমন আমরা মানব অধিকারের কথা বলি, হিউম্যান রাইটসের কথা বলি, সেটা যেমন আমার জন্য প্রয়োজন, হিউম্যান সিকিউরিটি বা মানব নিরাপত্তার কথাটাও কিন্তু আমাকে ভাবতে হবে। সেই হিউম্যান সিকিউরিটির মধ্যেও কিন্তু আপনার হিউম্যান রাইটস চলে আসছে। আমার সবাই করতে হবে, আপনারা যে এখন কথাগুলো বলছেন সে কথাগুলোর অধিকার আপনাদের থাকতে হবে, সেই কথাগুলো সংগঠিতভাবে যেন আমাদের কাছে পৌঁছাতে পারে সেটা নিশ্চিত করতে হবে। তবে আমার সংবিধান যেটা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, যে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা তো আমাকে নিশ্চিত করতে হবে। একটা ন্যূনতম জীবনের মান আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং সেই জীবনের মান নিয়ে কিন্তু আমরা কথা বলছি। আর বাংলাদেশ যত এগিয়ে যাবে, আমাদের নগরায়নের স্কেলটা যত বাড়বে, ততই কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জটাও বাড়বে। আমাদের অর্থনীতি যত উন্নত হবে, তত বর্জ্য ব্যবস্থাপনার চাহিদাটা আরও অনেক অংশে বেড়ে যাবে। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছিলেন ওনাদের পরিকল্পনার কথা, আমি জানি আমাদের হয়তো ভিন্ন মত থাকতে পারে। আমাদের প্রফেসর সাহেব বলছিলেন যে আসলে মানে বর্জ্যটা পুড়িয়ে আমরা কতটুকু তার সুফল পেতে পারি, বাট এগুলো হচ্ছে আমরা কোন পথে আমরা আগাবো, তবে কি করতে হবে সেটা নিয়ে এখন তো দ্বিমত নেই। কারণ উনি যেটা বলছেন যে হ্যাঁ, আমার যে কারণে আমি একটা বর্জ্য থেকে আমি জ্বালানিতে আমি রূপান্তর করবো, সেটা করতে গিয়ে যদি আমি এখন ফসিল ফিউল আর অনেক বেশি ব্যবহার করি, তাহলে আসলে নেট বেনিফিটটা আমার কি হচ্ছে। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়, যেগুলো আমরা বিজ্ঞানে আমাদের বলে দিলে আমরা কীভাবে আগাতে পারি। তবে আমি মনে করি এটা